হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা একটু জেনেছি আগে যে এটাকে হ্রাস বিভাজন বলা হয়। তার কারণ হচ্ছে এখানে ক্রোমোজোম সংখ্যা দুবার বিভাজনের পর যেটা পাই আমরা সেটা হচ্ছে মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। তো মিয়োসিস কোষ বিভাজন কি অ্যাকচুয়ালি যেটুকু তোমাদের সিলেবাসে আছে সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তাও একটুখানি জেনে রাখা দরকার, এটিকে দুটো সাব ফেজে ভাগ করা হয়। একটা হচ্ছে মিয়োসিস 1 আর একটি হচ্ছে আমাদের মিয়োসিস 2। তো মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এই দুটি আবার যথাক্রমে আমাদের যেভাবে আমাদের হয় সেটা হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এই হিসাবে চারটে ফেজ আমরা দেখতে পাই। এরপরে সাইটোকাইনেসিস 1 ঘটতেও পারে, আবার কোষটি সরাসরি মিয়োসিস 2 এর দিকে চলে যেতে পারে। একইভাবে মিয়োসিস 2টিও আমাদের প্রোফেজ 2, আমি গোটাটা লিখছি না, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এ বিভক্ত। আলটিমেটলি হয় এটা, সেটা কি আমরা সকলেই জানি, একটা 2n মাতৃকোষ, সেখান থেকে প্রথমে মিয়োসিস 1 এ যেটা হয় দুটি যে অপত্য কোষ সৃষ্টি হয়, এখানেই আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সুতরাং এই জায়গাটাতেই মূলত হ্রাস বিভাজনটি ঘটে। এই যে জায়গাটা অর্থাৎ মিয়োসিস 1 যে দশাটি, সেখানেই মূলত আমাদের হ্রাস বিভাজনটি ঘটতে আমরা দেখতে পাই। এরপর দুটো ফেজে যেটা হয় সেটা একইভাবেই ক্রোমোজোম সংখ্যা পাল্টায় না, ক্রোমোজোম সংখ্যা যা থাকার সেটিই থাকে, যেটাকে আমরা বলছি মিয়োসিস 2। তো এখানটায় আর ক্রোমোজোম সংখ্যা কোনো পরিবর্তন হয় না, ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিতই থাকে। তো সেই কারণে এই জায়গাটাকে অনেক সময় আমাদের বলা হয় মাইটোসিসের মতনই, যেহেতু ঘটনাটা ঘটছে, দেন অনেক সময় এই জায়গাটাকে বলা হয় আমাদের মাইটোটিক মিয়োসিস। অনেক সময় আমাদের এই ঘটনাটিকে বলা হয়। এবার তোমাদেরকে যে মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 আসলে দুটো পর্যায়ে ঘটছে, তাহলে কি তোমাদের অনেকটা প্রশ্ন আসবে, তাহলে কি এই জায়গাটাতে কোনো ইন্টারফেস হয়? এই জায়গাটায় কি ইন্টারফেস হয়? ইন্টারফেস কি এখানে ঘটে? না, এখানে একটা স্বল্পস্থায়ী দশা দেখা যায় বটে, কিন্তু সেটাকে আমরা সরাসরি ইন্টারফেস বলতে পারি না। কি বলা হয় এটাকে? তাহলে এটিকে বলা হচ্ছে আমাদের ইন্টারকাইনেসিস। তার ইন্টারফেসের সঙ্গে ইন্টারকাইনেসিসের আসলে পার্থক্যটা কোথায়? ইন্টারফেসের সঙ্গে আমাদের ইন্টারকাইনেসিসের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে এক জায়গাটাতে, সেটা হচ্ছে মূল পার্থক্য যেটি, সেটা হচ্ছে এখানে ডিএনএ যে প্রতিলিপিকরণ যে ঘটনাটি আর কি, সেটি এই জায়গাটাতে ঘটে না, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে না। এইটা হচ্ছে মূল পার্থক্য ইন্টারকাইনেসিস সঙ্গে ইন্টারফেসের। ইন্টারফেস যেটা মূল ঘটনা ছিল যে আমাদের ডিএনএ প্রতিলিপিকরণ ঘটবে, অর্থাৎ যার ডিএনএ অ্যামাউন্টে যে কোষটা সেটি ডবল হয়ে যাবে। ইন্টারকাইনেসিসের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটে না, এটা জাস্ট একটা পর্যায়। অনেক সময় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মিয়োসিস 1 এর সঙ্গে মিয়োসিস 2 এর মাঝখানে সেটি উপস্থিত থাকে। এবার আমরা মিয়োসিসের মূল ঘটনাগুলিগুলোতে তোমাদের নিয়ে আলোচনা করব। তো মিয়োসিসের মূল ঘটনাগুলিগুলো তোমাদের তো মিয়োসিস ক্লাস 10 অতটা ডিটেলসে নেই, তবু এইটুকু একটু তো জেনে রাখতে হবে যে মূল ঘটনা কি কি ঘটে মিয়োসিসের ক্ষেত্রে এবং সর্বাপেক্ষা প্রয়োজনীয় ঘটনাগুলিগুলো কি কি। তো মিয়োসিসের ক্ষেত্রে মিয়োসিস 1 এর প্রোফেজ 1 দশাটি কিন্তু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা, এবং এটি এতটাই দীর্ঘস্থায়ী দশা এবং এতটাই ঘটনাবহুল দশা যে এই দশাটিকে আবার আমরা 5টা সাব ফেজে ভাগ করি। প্রোফেজ 1 এই দশাটিকে আমরা আবার 5টা সাব ফেজে ভাগ করেছি। কি কি না, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং লাস্টলি ডায়াকাইনেসিস।
তো এই 5টি উপদশায় ভাগ করা হয়ে থাকে। তো এই 5টি উপদশায় ভাগ করার কারণ হচ্ছে অনেকগুলি ঘটনা আমাদের এই প্রোফেজ 1 এর মধ্যে কিন্তু সংঘটিত হতে দেখতে পাই। তো আমরা যে 5টি দশাকে ডিটেলসে পড়বো তা নয়, কারণ তোমাদের সিলেবাসে সেটি নেইও। আমরা এই 5টি দশায় যে ঘটনাবলীগুলো ঘটে যেগুলো তোমাদের মধ্যে আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। তো হয় কি, লেপ্টোডিন দশায় যেটি হয় সেটা হচ্ছে ক্রোমোজোম গঠিত হয়, যেটা তোমরা এমনিতে প্রোফেসে দেখতে পাও। ক্রোমোজোম গঠিত হয়, ক্রোমোজোম গঠিত হওয়ার পর জাইগোটিন দশায়, এটা তোমাদের খুব মনে রাখতে হবে, জাইগোটিন দশাতে যেটি ঘটে সেইটা হচ্ছে সাইন্যাপসিস বলে একটি ঘটনা ঘটে। সাইন্যাপসিস, সাইন্যাপসিস আসলে কি? সাইন্যাপসিস আসলে হচ্ছে সমস্ত যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমগুলি জোটবদ্ধ হওয়া, সমস্ত ক্রোমোজোমে জোটবদ্ধ হওয়া। তোমরা জানো যে প্রত্যেকটা কোষের মধ্যেই একই ধরনের ক্রোমোজোম দুটো করে থাকে, যে ডিপ্লয়েড কোষ হয়। ডিপ্লয়েড 3 রকম থাকবে, 3টে করে থাকবে আর কি। তো ডিপ্লয়েড কোষে যে দুটো করে ক্রোমোজোম থাকে, এই দুটি ক্রোমোজোম সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স নামে একটি গঠনের মাধ্যমে, সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স গঠনের মাধ্যমে জোটবদ্ধ হয়। ব্যাপারটা কি রকম? ব্যাপারটা হচ্ছে ধরো নন সিস্টার ক্রোমাটিডগুলো জোটবদ্ধ হবে। আমি এখানে ক্রোমোজোম আঁকছি, এই একটি ক্রোমোজোম, ধরো এই একটি ক্রোমোজোম আমাদের, আর এর সঙ্গে আর একটি ক্রোমোজোম যেটা এর সমস্ত ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলো এই যে জায়গাটি হচ্ছে সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স গঠনের মাধ্যমে এখানে জোটবদ্ধ হয়েছে। তো জোটবদ্ধ অবস্থাটাকে, এই যে সমস্ত ক্রোমোজোম দ্বয়ের যে জোটবদ্ধ অবস্থা, এটিকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট বলা হয়। অপরপক্ষে যেহেতু 4টে ক্রোমাটিড আছে, 1টা 2টো 3টে 4টে ক্রোমাটিড, 4টি ক্রোমাটিড এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই 4টে ক্রোমাটিড থাকার জন্য এই জায়গাটাকে টেট্রাড নামেও চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে যেহেতু দুটো ক্রোমোজোম জোটবদ্ধ অবস্থায়, দুটো সমস্ত ক্রোমোজোম তাদের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জোটবদ্ধ অবস্থায় অবস্থান করছে, সেই জন্য এটাকে আমরা যেমন বলছি বাইভ্যালেন্ট। আর যেহেতু 4টে ক্রোমাটিডকে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের টেট্রাড। তাহলে জাইগোটিন দশাতে এই ঘটনাটি আমরা দেখতে পাই। সাইন্যাপসিসের মাধ্যমে, সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স গঠন তৈরির মাধ্যমে আমাদের সমস্ত ক্রোমোজোম জোটবদ্ধ হয়, এবং যার ফলে আমাদের টেট্রাড এবং বাইভ্যালেন্ট এই দুটি অবস্থা থেকে আমরা সমস্ত ক্রোমোজোমকে দেখতে পাচ্ছি। তো এবার আমরা নেক্সট অংশ অর্থাৎ প্যাকাইটিন, সেই প্যাকাইটিনে চলে আসি। প্যাকাইটিন দশাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দশা আমরা বলতে পারি, এবং এটি এইখানে মিয়োসিসের মধ্যে যে ঘটনাগুলিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ঘটে, তার মধ্যে প্যাকাইটিন দশায় অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাটি আমরা কিন্তু দেখতে পেয়ে থাকি। তো এখানে কি ঘটনা ঘটে? এখানে বাইভ্যালেন্ট গঠিত হয়েছে, অলরেডি আমরা দেখেছি। এখানে আমাদের বাইভ্যালেন্ট গঠিত হয়েছে, বাইভ্যালেন্ট গঠিত হয়ে যথারীতি জোটবদ্ধ অবস্থাতে আছে। এবার এই যে জায়গাটি, এই জায়গাটিতে আমাদের ধরো ক্রোমোজোমের এই একটি অংশ,
এই ক্রোমোজোমে অবস্থান করছে, এখানে অবস্থান করছে। অপরপক্ষে এই ক্রোমোজোমে এই অংশটি অবস্থান করছে, আবার এখানে এই একটি অংশ অবস্থান করছে। অপরপক্ষে এই ক্রোমোজোমে এইরকম একটি অংশ আছে। জোটবদ্ধ হওয়ার পর এই অবস্থাটাকে আমরা দেখতে পাচ্ছি কোথায়? জাইগোটিনে দেখতে পাচ্ছি। প্যাকাইটিনে কি হয়? প্যাকাইটিনে যেটা হয় সেটি ক্রোমোজোমের এই যে নন সিস্টার ক্রোমাটিড, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। সাপোজ এই দুটি স্কেচ পেন দিয়ে তোমাদের আমি দেখাই যে এইরকম ধরো ছিল ব্যাপারটি, এরকম ব্যাপারটিকে আমরা দেখতে পাচ্ছিলাম, এরকম ছিল দুটি ক্রোমোজোম এখানে জোটবদ্ধ হয়ে অবস্থান করছে। এবার প্যাকাইটিনে কি হবে? প্যাকাইটিনে এই অংশটি ভেঙে এই অংশের সঙ্গে এবং এই অংশটি ভেঙে এই অংশের সঙ্গে কিন্তু যুক্ত হলো। এই ঘটনাটি আমরা প্যাকাইটিনে দেখতে পাবো। এই যে ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হলো, এই অংশ থেকে এখানে এবং এই অংশটা এখানে এসে আবার যুক্ত হওয়া, ভেঙে এসে অন্য ক্রোমোজোমে যুক্ত হওয়া, এই ঘটনাটিকে বলছি আমরা ক্রসিং ওভার। মানে কি হবে আলটিমেটলি যদি আমরা এই ঘটনাটি শেষে আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখব যে এই যে অংশটি, এই অংশটি আমাদের এইখানে অবস্থান করছে। অপরপক্ষে এই যে রেড কালার রেড স্কেচ দিয়ে আমরা মার্কিং করেছিলাম সেই অংশটি ভাইস ভার্সা রূপে জায়গা পরিবর্তন করেছে। একইভাবে এই ঘটনাটাও আমরা দেখতে পাবো, এই যে জায়গা পরিবর্তন করলো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটলো, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সেই ঘটনাটিকে বলছি আমরা, এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটা, এই ঘটনাটিকে আমরা বলছি ক্রসিং ওভার। এটি জীবজগতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ঘটনা। এখানে মনে রাখবে কিছু উৎসেচক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার কারণ কি না, যেহেতু নিউক্লিয়াসে ডিএনএ টুকরো ভাঙছে এবং আবার যুক্ত হচ্ছে, সেই দুটি উৎসেচকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে নিউক্লিয়েজ এবং আরেকটি হচ্ছে আমাদের লাইগেজ। এই দুটি উৎসেচকের ভূমিকা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াস কি করে? অংশটিকে ভাঙতে সাহায্য করে, এবং লাইগেজ কি করে? অংশটিকে জুড়তে সাহায্য করে। এটা গেল তাহলে প্যাকাইটিন অবস্থায়। এবার ক্রসিং ওভার সম্পন্ন হয়ে গেছে। এবার তো জোটবদ্ধ ক্রোমোজোমটাকে আবার আলাদা হতে হবে। এবার জোটবদ্ধ ক্রোমোজোম যখনই আলাদা হতে যায় তখন এই জায়গাটাতে কি হবে? টান সৃষ্টি হয়, একটা টান সৃষ্টি হয়, টান। এই টান সৃষ্টির ফলে যে অংশটি আমরা দেখতে পাই, একটা এক্স আকৃতির একটা গঠন আমরা দেখতে পেয়ে থাকি। এক্স আকৃতির গঠন এরকম সৃষ্টি, অ্যাকচুয়ালি এটি জোটবদ্ধ আছে এই জায়গাটাতে, অংশের বিনিময় ঘটে গেছে অলরেডি। এবার এক্স আকৃতির একটি গঠন সৃষ্টি হয়। এই যে এক্স আকৃতির গঠনটা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা ডিপ্রোটিন দশাতে দেখতে পাবো, সেইটিকে আমরা বলছি কায়াজমা। কায়াজমা। এবার যত প্রোফেজের শেষের দিকে যাব আমরা, আস্তে আস্তে এই কায়াজমাটা কিন্তু প্রান্তর দিকে যাবে। অর্থাৎ এখানে কায়াজমাটা প্রথমে সৃষ্টি হয়েছিল হয়তো, সেই কায়াজমাটা আস্তে আস্তে প্রান্তের দিকে যাবে। এই যে প্রান্তের দিকে যাওয়া, কায়াজমা প্রান্তের দিকে গমন, সেটাকে বলি আমরা প্রান্তীয়করণ। ইংরেজিতে বলা হচ্ছে আমাদের টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন, যেটা আমরা ডায়াকাইনেসিসে গিয়ে দেখতে পাই। এবং ডায়াকাইনেসিসে একবারে শেষের দিকে এরকম নতুন ডিএনএ অংশ যুক্ত বা জিনের পুনর্বিন্যাস হয়ে গেছে, এইরকম অবস্থাতে আমরা দুটো হোমোলোগাস ক্রোমোজোমকে পাশাপাশি অবস্থান করতে দেখতে পেয়ে থাকি। তো এইগুলোই ছিল আমাদের মূল ঘটনাবলী, যেগুলো আমরা মিয়োসিস বিভাজনের প্রোফেজ ওয়ান দশার মধ্যে দেখতে পাবো। এরপর আছে মেটাফেজ ওয়ান। মেটাফেজ ওয়ানের ক্ষেত্রে যেটা ঘটে সেটা মাইটোসিসে এখানে ডিফারেন্স আলাদা হয়। মাইটোসিসের ক্ষেত্রে একটা করে ক্রোমোজোম নিউক্লিয়াস অবস্থিত ছিল, এখানে এক জোড়া করে সমস্ত ক্রোমোজোম নিউক্লিয়াস অবস্থিত হবে। অ্যানাফেজ দশায় আরেকটি জানি, অ্যানাফেজ ওয়ানে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তোমাদের, যে অ্যানাফেজের ক্ষেত্রে মাইটোসিস অ্যানাফেজের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম না, ক্রোমাটিড পৃথক হয়ে যাচ্ছিল, একটা ক্রোমোজোম দুভাগে ভাগ হয়ে
মাটিগুলো দুদিকে মেরুর দিকে যাচ্ছিল, এখানে একটা করে ক্রোমোজোম মেরুর দিকে যায়। এই ঘটনাটিকে বলে ডিসজাংশন। এই ঘটনাটিকে আমরা ডিসজাংশন বলে থাকি। এইটা ঘটে হচ্ছে আমাদের অ্যানাফেজ 1 দশা। অ্যানাফেজ 1 এর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাটিও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে আমরা মিওসিস তোমাদের ক্লাস 10 এর যতটুকু আছে সেটুকু আমরা এর মধ্যেই কভার করলাম। আরেকটি এবারে আমরা যেটা চলে যাবো সেই মিওসিসের গুরুত্ব। মিওসিস কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিভাজন পদ্ধতি। কেননা মিওসিস ছাড়া কখনোই আমাদের কিন্তু জীবদেহে যৌন জনন বলতে গেলে সম্পন্ন হওয়া সম্ভব নয়। মিওসিস ছাড়া জীবদেহে কিন্তু কখনোই যৌন জনন হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা আমরা একটু দেখে নিই। তার কারণ যে মিওসিসের মাধ্যমে একমাত্র আমাদের কি হতে পারে না গ্যামেট উৎপাদন হতে পারে। গ্যামেট উৎপাদনের জন্য আমাদের মিওসিসকে প্রয়োজন। 2 নম্বর অর্থাৎ যে মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু, ডিম্বক ইত্যাদি যা কিছু আছে আমাদের সেগুলো উৎপাদনের জন্য কিন্তু মিওসিস বিভাজন প্রয়োজন। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে জিনের পুনঃসংযুক্তি ঘটে। জিনের পুনঃসংযুক্তি ঘটার ফলে কখন ঘটে জিনের পুনঃসংযুক্তিটা? ক্রসিং ওভারের সময় জিনের পুনঃসংযুক্তি ঘটে। তার ক্রসিং ওভারের সময় জিনের পুনঃসংযুক্তি হওয়ার ফলে কি হয়? প্রকরণ সৃষ্টি হয়। যে প্রকরণ জীবজগতের প্রত্যেকটা জীবের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের সঞ্চার করে এবং যেটি তোমরা পরবর্তী অভিব্যক্তি চ্যাপ্টারটা করতে গিয়ে দেখবে যে কোনো একটা জীবকে অভিব্যক্তির পথে এগিয়ে দিতে সাহায্য করে। এটা ক্রসিং ওভারের ফলে আমাদের এই ক্রসিং ওভার হয়েছিল। এই ক্রসিং ওভারের ফলে জীবের পুনঃসংযুক্তি হচ্ছে। জীবের পুনঃসংযুক্তির ফলে জীবদেহে প্রকরণ সৃষ্টি হচ্ছে এবং প্রকরণের সৃষ্টির ফলে জীবটি অভিব্যক্তির ধারাতে এগিয়ে যাচ্ছে বা জীবের অভিব্যক্তি হচ্ছে। 3 নম্বর ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার ক্ষেত্রেও কিন্তু মিওসিসের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেননা দেখো, যদি জননকোষ উৎপাদনের সময় যদি ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n না হয়, তাহলে যখন আবার নিষেক হবে, যখন গ্যামেট দ্বয় মিলিত হবে আবার অর্থাৎ তাদের নিষেক সম্পন্ন হবে, তখন কি হবে? যদি না হতো এটা, তাহলে 2n থেকে 4n, 4n থেকে 8n, 8n থেকে 16n চলে যেত। তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কখনোই ধ্রুবক থাকতো না, বাড়তে বাড়তে চলে যেত। ফলে আমরা যদি ভাবি যে মানুষ থাকতো না, পরে বা অন্য জীবে হয়ে রূপান্তরিত হয়ে যেত, আলাদা কোনো জীবে রূপান্তরিত হয়ে যেতে পারে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা অর্থাৎ যেটা প্রত্যেকটি প্রজাতির একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে কোনো একটা প্রজাতির প্রত্যেকটি জীবের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান। সেই জায়গাটি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু মিওসিস বিভাজনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। তাহলে মূলত এই তিনটেকে ঘিরেই আমাদের কিন্তু মিওসিসের গুরুত্বটি এর চারিদিকেই কিন্তু আবর্তিত হচ্ছে। কি কি ব্যাপারটা? একটা হচ্ছে গ্যামেট উৎপাদনের জন্য আমাদের প্রচণ্ডভাবে মিওসিস বিভাজন প্রয়োজন। 2 নম্বর হচ্ছে এইটাকে তোমরা দুটো পয়েন্টে ভেঙেও করতে পারো যে ক্রসিং ওভার মিওসিস বিভাজন ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভারের ফলে জীবের পুনঃসংযুক্ত হয় এবং তার মধ্যে জীবদের প্রকরণের সৃষ্টি হচ্ছে। এটা একটা আলাদা পয়েন্ট হিসেবে তোমরা লিখতে পারো। এবং অন্য একটা পয়েন্ট হিসেবে লিখতে পারো যে যেহেতু জীবদের প্রকরণ সৃষ্টির জন্য মিওসিস দেয় এবং প্রকরণ যেহেতু অভিব্যক্তি একটা অন্যতম কাঁচামাল, সুতরাং অভিব্যক্তি সৃষ্টির জন্য আমাদের মিওসিস বিভাজন দরকার। এবং আরেকটি হচ্ছে জীবদেহে বা প্রজাতি, কোনো একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার ক্ষেত্রে তার নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের মিওসিস বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা আমাদের যে জীবনের প্রবাহ যে চ্যাপ্টারটি তার যে প্রথম পর্যায় অর্থাৎ কোষ বিভাজন, সেই কোষ বিভাজন পর্যায়টিকে সম্পন্ন করি। দ্বিতীয় পর্যায়ে আছে তোমাদের জনন অপেক্ষাকৃত একটু সোজা অংশ আর কি। তো সেই কারণে জননের সমস্ত জায়গাটি কিন্তু আমি এভাবে তোমাদের বলার জন্য অনেক টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো তোমরা বুঝতেই পারছো। সেই জন্য নির্দিষ্ট যে জায়গাগুলো আছে যেগুলো আমার মনে হয়েছে
বা যে বেশি প্রয়োজনীয় বা যেগুলো হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, সেই জায়গাগুলোকে আমরা নেক্সট সেশন থেকে কভার করব। আজকে এখানেই শেষ করছি, পরের দিন আমার নেক্সট সেশন।